ফিউচার টেন্স নিয়ে প্রায় কনফিউশন হয়, বিশেষ করে পরীক্ষার সময়, তাই না? আচ্ছা, আজ আমরা ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্সকে একেবারে সহজ করে ফেলব, এমনভাবে শিখব যেন পরীক্ষার হলে আর কোনো চিন্তাই না থাকে। দেখুন তো স্ক্রিনের এই প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং, তাই না? কারণ এই বাক্যটা নিজেই কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের একটা দারুণ উদাহরণ। আর আমাদের আজকের লক্ষ্য ঠিক এটাই। এই সেশনটা শেষ হতে হতে এই দুটো টেন্স আমাদের সবার একেবারে আয়ত্তে চলে আসবে। তো আর দেরি কেন, চলুন শুরু করি। আচ্ছা, আমরা কিভাবে এগোবো একবার দেখে নিই। প্রথমে আমরা ভার্ব ফর্মের বেসিকটা একটু ঝালিয়ে নেব। তারপর একে একে ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপরে দেখব পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে আর সেগুলো কিভাবে সমাধান করতে হয়। আর সব শেষে একটা ফাইনাল রিভিশন থাকবে, যাতে সব কিছু মাথায় গেঁথে যায়। তো চলুন আমাদের প্রথম ধাপে যাওয়া যাক। দেখুন, যে কোনো টেন্স ভালোভাবে বুঝতে হলে এর আসল ভিত্তিটা কিন্তু জানা খুব জরুরি, আর সেই ভিত্তিটা হলো ভার্ব ফর্ম। বলতে পারেন এগুলোই হচ্ছে টেন্সের আসল বিল্ডিং ব্লক। এই টেবিলটা একটু ভালো করে খেয়াল করুন, এটা কিন্তু খুবই দরকারি। দেখুন, নিয়মটা একদম সোজা। যখনই ইনডেফিনিট টেন্স দেখবেন, জানবেন সেখানে ভার্বের প্রথম ফর্ম বা V1 বসবে, যেমন ইট, সি, গো। আবার কন্টিনিউয়াস টেন্স মানেই হল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ইটিং, সিইং, গোয়িং। আর পারফেক্ট টেন্সের বেলায় সেখানে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভিপিপি বসবে, ইটেন, সিন, গন। এই সহজ তিনটা নিয়ম মাথায় রাখলেই দেখবেন ফিউচার টেন্স বোঝাটা কতটা সহজ হয়ে যায়। তাহলে আগের স্লাইডে নিয়মগুলো বাস্তবে কেমন দেখায়, চলুন ইট ভার্বটা দিয়ে দেখি। প্রেজেন্ট ইনডেফিনিটে হচ্ছে আই ইট, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই অ্যাম ইটিং, আর প্রেজেন্ট পারফেক্টে আই হ্যাভ ইটেন। দেখুন, পাস্ট আর ফিউচারের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই প্যাটার্ন ফলো করা হচ্ছে। ব্যাস, আমাদের বেসিকটা তৈরি। এবার আমরা আজকের মূল টপিকে যাওয়ার জন্য একদম রেডি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম টপিক ফিউচার পারফেক্ট টেন্স। এর মূল আইডিয়াটা খুবই সহজ। ভবিষ্যতের কোনো কাজ যেটা শেষ হয়ে যাবে সেটা বোঝাতেই আমরা এই টেন্স ব্যবহার করি। সংজ্ঞাটা যদি আমরা দেখি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। এই টেন্স আমরা তখনই ব্যবহার করি যখন আমরা এমন একটা কাজের কথা বলতে চাই যা ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যাবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো কমপ্লিটেড বা সম্পন্ন। কাজটা শেষ হয়ে যাবে, এটাই মূল কথা। এর গঠনটা তো আরও সোজা। প্রথমে সাবজেক্ট, তারপর বসবে উইল হ্যাভ, আর শেষে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভিপিপি। মনে আছে তো ভিপিপি কোনটা? ওই যে ইটেন, গন, সেই ফর্মটা। যেমন হি উইল হ্যাভ ফিনিশড, সাবজেক্ট, তারপর উইল হ্যাভ, তারপর ভিপিপি। একদম সোজা। এই উদাহরণটা দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। শি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ড্রয়িং বাই দেন। এখানে বাই দেন বা ততক্ষণের মধ্যে, এই অংশটা খেয়াল করুন। এটা দিয়ে বোঝানো হচ্ছে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের আগেই ছবি আঁকার কাজটা শেষ হয়ে যাবে। এই যে কাজটা শেষ হয়ে যাওয়ার ধারণা, এটাই হলো ফিউচার পারফেক্ট টেন্সের আসল ব্যাপার। আর হ্যাঁ, এই ধরনের বাক্যকে নেগেটিভ বা কোয়েশ্চেন বানানোও কিন্তু খুবই সহজ। দেখুন, অ্যাফার্মেটিভ বাক্য তো হল হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এটাকে নেগেটিভ করতে হলে শুধু উইলের পর একটা নট বসিয়ে দিন, হি উইল নট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আর প্রশ্ন করতে হলে ওই উইলটাকে টেনে একদম সামনে নিয়ে আসুন, উইল হি হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। ব্যাস, হয়ে গেল। এবার একটা সুপার ইম্পর্ট্যান্ট রুলে আসি, যেটা পরীক্ষার জন্য লাগবে। যখন ভবিষ্যতে দুটো কাজ একসাথে ঘটবে, তখন একটা সহজ নিয়ম মনে রাখতে হবে। যে কাজটা আগে শেষ হবে সেটার জন্য হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটার জন্য হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। উদাহরণটা দেখুন, ইউ উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য রেইন স্টার্টস। এখানে বাড়ি পৌঁছানোর কাজটা আগে হবে, তাই এটা ফিউচার পারফেক্ট, আর বৃষ্টি শুরু হওয়ার কাজটা পরে, তাই এটা প্রেজেন্ট ইনডেফিনিট। একদম পরিষ্কার, তাই না? আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স তো বোঝা গেল। এবার আসি আমাদের দ্বিতীয় টপিকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর আইডিয়াটা কিন্তু আগেরটার থেকে একটু আলাদা। আগেরটাতে কাজটা শেষ হয়ে যাচ্ছিল, আর এখানে কাজটা চলতে থাকবে বা ইন প্রগ্রেস থাকবে। এর সংজ্ঞাটা হলো, এই টেন্স দিয়ে আমরা এমন একটা কাজকে বোঝাই যা ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে।
মানে কাজটা শেষ হবে না, বরং একটা সময় পর্যন্ত চলবে। এখানে ফোকাসটা কাজের সমাপ্তিতে নয়, ফোকাসটা হলো কাজের স্থায়িত্ব বা ডিউরেশনের ওপর। এর গঠনটাও সোজা। সাবজেক্টের পর বসবে উইল হ্যাভ বিন, আর তারপর ভার্বের সাথে আইএনজি। এখানে নতুন কি যোগ হলো? একটা বিন আর ভার্বের সাথে আইএনজি। এই দুটোই হল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার মূল উপায়। যেমন হি উইল হ্যাভ বিন রিডিং। উদাহরণটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। হি উইল হ্যাভ বিন সিঙ্গিং বিফোর দ্য সানরাইজেস। এর মানে কি? মানে হল সূর্য ওঠার আগ পর্যন্ত সে গান গাইতে থাকবে। কাজটা কিন্তু শেষ হচ্ছে না, একটা সময় ধরে চলছে। এই চলতে থাকার ধারণাটাই এখানে আসল। তো থিওরি তো অনেক হলো, এবার একটু প্র্যাকটিস করা যাক, কি বলেন? চলুন দেখি পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন আসে আর আমরা কোথায় ভুল করতে পারি। আচ্ছা, এই হলো আমাদের প্রথম প্রশ্ন। বাই দ্য টাইম দ্য গেস্টস অ্যারাইভ শি ড্যাশ ফিনিশ কুকিং। এখানে শূন্যস্থানে কি হবে? একটু ভাবুন তো, কাজটা কি শেষ হয়ে যাবে নাকি চলতে থাকবে? সঠিক উত্তরটা হলো উইল হ্যাভ ফিনিশড। কেন এটা সঠিক? কারণ এখানে বলা হচ্ছে অতিথিরা আসার আগেই রান্নার কাজটা শেষ হয়ে যাবে। যেহেতু কাজটা কমপ্লিটেড বা সমাপ্ত হচ্ছে, তাই আমাদের নিয়ম অনুযায়ী এখানে ফিউচার পারফেক্ট টেন্স বসবে। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখা যাক। বাই নেক্সট মান্থ আই ড্যাশ ওয়ার্ক হিয়ার ফর 5 ইয়ার্স। এখানে কি হবে? একটা ক্লু দিচ্ছি, ফর 5 ইয়ার্স। এই অংশটা খেয়াল করুন, এখানে কিন্তু একটা সময়ের ব্যাপ্তি বা ডিউরেশন বোঝানো হচ্ছে। আর তাই সঠিক উত্তরটি হল উইল হ্যাভ বিন ওয়ার্কিং। আর এর কারণটাও খুব পরিষ্কার। ফর 5 ইয়ার্স এই কথাটি দিয়ে বোঝানো হচ্ছে যে কাজটা একটা লম্বা সময় ধরে চলছে এবং আগামী মাস পর্যন্ত চলতে থাকবে। মানে এখানে কাজের স্থায়িত্ব বা ডিউরেশনটাই আসল। আর যখনই ডিউরেশন বোঝানো হয়, আমাদের ব্যবহার করতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর এই শেষ অংশটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ, একটা ফাইনাল রিভিশন। এটাকে পরীক্ষার আগের রাতের জন্য একটা চিটশিটও বলতে পারেন। এই টেবিলটা হলো আমাদের পুরো আলোচনার সারমর্ম। এক নজরে দুটো টেন্সের পার্থক্য দেখে নিন। ফিউচার পারফেক্ট মানে হলো কাজটা ভবিষ্যতে সম্পূর্ণ হবে, আর এর সিগন্যাল ওয়ার্ড হলো বাই বা বাই দ্য টাইম। অন্যদিকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে কাজটা ভবিষ্যতে একটা সময় ধরে চলতে থাকবে, আর এর সিগন্যাল ওয়ার্ড হলো ফর বা সিন্স। শুধু এইটুকু মাথায় রাখলেই দেখবেন পরীক্ষার হলে আর কোনো কনফিউশনই থাকবে না। তাহলে এখন আসল প্রশ্ন হলো, এই যে নিয়মগুলো আমরা শিখলাম, এগুলো ব্যবহার করে কি আমরা আমাদের ভবিষ্যতের পরীক্ষাগুলোতে আরও ভালো করতে পারব? আমি নিশ্চিত এই আলোচনার পর সেই আত্মবিশ্বাসটা সবার মধ্যেই তৈরি হয়ে গেছে।